Hello viewers, good evening. Welcome to our channel পাঁচের পাঠশালা। মিশন ডাব্লিউবি ক্যাপ্টেন কনস্টেবল 2024 এই সিরিজের আবার একটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা হচ্ছে ম্যাথের প্র্যাকটিস ক্লাস। এর আগেও ম্যাথের যে প্র্যাকটিস ক্লাসগুলো চলছিল অ্যাজ ইউজুয়াল এই ভিডিওতেও আমরা চেষ্টা করেছি এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন নেওয়ার জন্য। প্রথম কোশ্চেন দেখো কি বলেছে আমাদের। প্রথম কোশ্চেন বলেছে একজন দোকানদার তার পণ্যের মুদ্রিত মূল্যের উপর 10% ছাড় দেয়। এবার মুদ্রিত মূল্য মানে আমরা বুঝি যে এমআরপি বা যেটাকে আমরা ধার্য মূল্য বলে থাকি। তাতে আবার 20% লাভ করে। পণ্যের ক্রয় মূল্য এবং মুদ্রিত মূল্যের অনুপাত কত? কোশ্চেনটা পড়ার পর আমরা এটা বুঝতে পারলাম যে ধার্য মূল্যের উপর 10% ছাড় দিল। ছাড় দেওয়ার পর দোকানদার এখানে আবার লাভ করেছে। কতটা লাভ করেছে? সেখানে আবার 20% লাভ করেছে। তাহলে আমি অঙ্কটা করবো কি হবে? আমি লিখে নিই যে প্রথমে ছিল ক্রয় মূল্য, তারপর আছে বিক্রয় মূল্য, আর এক জায়গায় থাকবে ধার্য মূল্য। এই তিনটে রেশিও বের করবো আমি জাস্ট। প্রথমে যা বলেছে তাই করো। 10% ছাড় দিয়েছে। 10% ছাড় মানে ধার্য মূল্যের উপর 10% ছাড়। তার মানে আমি ধার্য মূল্য ধরবো হচ্ছে 100 টাকা যদি ধরি তার মানে এটা 10 আর 10% ছাড়। 10% ছাড় মানে 100 টাকার জিনিসটা হয়ে যাবে 90 টাকা। 00 কাটো, তার মানে 10 থেকে 9 হয়ে যাবে। তার মানে বলতে পারি 10 টাকা যদি এদিকে থাকে সেটা কয় টাকা বিক্রি করছে? 9 টাকা। তবে না আমাকে 10% ছাড় দিয়েছে। এবার বলছে দেখো এই ছাড় দেওয়ার পর দোকানদার লাভ করেছে কত পার্সেন্ট? 20%। 20% লাভ কিসের উপর হয়? ক্রয় মূল্যের উপরে। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় সেটা 20% লাভ। তার মানে 10 টাকা যদি ক্রয় মূল্য হয় বিক্রয় মূল্য হবে কত টাকা? 12 টাকা। কারণ 100 টাকার জিনিস 120 টাকা হয়ে যায়, তবেই তো 20% লাভ। এবার দেখো এই অঙ্কে বিক্রয় মূল্য আমাকে সেম করতে হবে। 9 আর 12 যা আছে এই দুটোকে সেম করতে হবে। ধার্য মূল্যের থেকে একবার বিক্রয় মূল্য আসবো, আবার ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য আসবো। তো 9 আর 12 যদি তুমি এলসিএম করো তাহলে তুমি দেখো এটাকে কাটা যায়, ছোট করা যায়। এটা হতে পারে 5 আর এটা হতে পারে 6। এটা ছোট করে নাও। তাহলে 9 আর 6 এলসিএম করলে কত হয়? 18 হয়। তাহলে তুমি এটাকে 2 গুণ করো, এটাকে করো 3 গুণ, তাহলে 18 হচ্ছে। তাহলে এই দিকেও তুমি 2 গুণ করো, তাহলে এদিকে হচ্ছে 20, এদিকে হচ্ছে 9 দুগুণী 18, আর এইদিকে তো 18 হলোই। তাহলে এইদিকে হচ্ছে কত আমাদের? 3 গুণ করলে 3 5 15। তাহলে যে নতুন অনুপাতটা আসলো সেটা দেখো কত আছে? 15, 18 এবং কত? তার মানে বলতে পারি ক্রয় মূল্য 15 টাকা, বিক্রয় মূল্য 18 টাকা, আর ধার্য মূল্য কত টাকা? 20 টাকা। এবার আমাকে কি বলেছে? ক্রয় মূল্য এবং মুদ্রিত মূল্যের মধ্যে অনুপাত। তাহলে ক্রয় মূল্য কত ছিল? 15 আর ধার্য মূল্য ছিল 20। তাহলে এটারই অনুপাত চেয়েছে 15:20। 5 দিয়ে যায় 3 5 15, 4 5 20। তার মানে 3:4 হচ্ছে ক্রয় মূল্য এবং ধার্য মূল্যের অনুপাত। তাহলে 3:4 মানে হচ্ছে আমাদের অপশন এ ইজ দ্য রাইট আনসার। এই ধরনের অঙ্ক আমরা জাস্ট খালি দেখো বিক্রয় মূল্যটাকে সমান করতে হবে। ধার্য মূল্য থেকে বিক্রয় মূল্য একবার সমান করতে হবে, আবার ক্রয় মূল্য থেকে সমান করতে হবে। এইটুকু করতে পারলেই কিন্তু এই অঙ্কটা আমরা অনায়াসে পেয়ে যাব। নেক্সট কোশ্চেন দেখো। একটি পাত্রে 25 লিটার দুধ আছে। ওই পাত্র থেকে 5 লিটার দুধ তুলে নেওয়া হলো বা বের করে নেওয়া হলো। তাতে আবার সমপরিমাণ জল মেশানো হয়েছে। এই প্রক্রিয়া অধিক 2 বার করা হয়েছে। কথাটা বোঝো? তার মানে প্রথমে পাত্রে 25 লিটার জল ছিল, সেখান থেকে 5 লিটার দুধ ছিল, 25 লিটার দুধ ছিল, সেখান থেকে 5 লিটার জল তুলে নেওয়া হলো। এবার বলছে এই ঘটনা আরো 2 বার পুনরাবৃত্ত হলো। তাহলে মোট কয়বার হলো ঘটনাটি? 3 বার। 25 লিটার দুধ থেকে 5 লিটার দুধ তুলে নেওয়া হলো, তার পরিবর্তে 5 লিটার জল দেওয়া হলো, আরো 5 লিটার তোলা হলো, আরো 5 লিটার জল দেওয়া হলো, আরো 5 লিটার দুধ তোলা হলো, আরো 5 লিটার জল দেওয়া হলো। তো অঙ্কের শেষে বলেছে এখন পাত্রে কত লিটার দুধ রয়েছে। তাহলে এখন পাত্রে কত লিটার দুধ রয়েছে কিভাবে করব? দেখো এটা বেসিক ধরে করলে 3-4টা স্টেপ নামাতে হবে, একটু বড় হয়ে যাচ্ছে। আমি যখন ট্রিক্স বলছি প্রথমে বলার চেষ্টা করো যে মোট তো কত লিটার আছে দুধ? 25 লিটার। 25 লিটার থেকে দুধ কতটুকু তোলা হচ্ছে? 5 লিটার। তাহলে দুধ পড়ে থাকবে কত লিটার? 20 লিটার। এই অনুপাতটা আগে দেখো। এটা হচ্ছে প্রাথমিক দুধ, এটা কি অন্তিম। তাহলে প্রাথমিক 20 লিটার ছিল, তারপর একবার পাওয়ার পর 25 লিটার থেকে 20 লিটার হয়ে গেল। তাহলে এটা কাটাকাটি যদি আমি করি 4 5 কত হয়? 20, 5 5 কত হয়? 25। তাহলে অনুপাতটা যেটা আসলো 5 এর উপর কত হচ্ছে? 4। এবার বলো এই ঘটনা কতবার হচ্ছে?
3 বার হয়েছে মোট, তাহলে এর উপরে জাস্ট কিউব করে দেবো আর ইনটু 25 লিটারের মধ্যে কত হলো, এইটুকু যদি তুমি সলভ করতে পারো তাহলে অঙ্ক চলে আসবে। 25 লিটার থেকে 20 লিটার হচ্ছে, তার মানে অনুপাতটা 5 থেকে 4 হচ্ছে। এই ঘটনা কয়বার হচ্ছে, 3 বার হচ্ছে, তাহলে কাটো। এবার এদিকে কিউবটা দুটোর উপরেই আছে, 4 এর কিউব হয় 64, 5 এর কিউব 125 ইনটু কত হবে 25 লিটারে কত হবে, কাটো। এদিকে 5 দিয়ে একবারে যায় 5 25 এ 125, তাহলে থাকলো 64 বাই কত হচ্ছে 5, এটা তুমি ভাগ করে দাও। তাহলে কত হচ্ছে আমি বলতে পারি 5 বারে কত হয় 60, না হলে কত হচ্ছে 0.0 দাও 5 8 40, তার মানে আমি বলতে পারি এখন কতটুকু দুধ পাতে রয়ে গিয়েছে, সেটা রয়ে গিয়েছে 12.8 লিটার। 12.8 লিটার মানে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এই ধরনের অঙ্ক, এই প্যাটার্নটা তুমি বোঝো যে কতটুকু দুধ ছিল আর একবার তুলে নেওয়ার পর কতটুকু আছে। 25 লিটার থেকে 20 লিটার হলো, তার মানে অনুপাতটা 5 থেকে 4 হয়ে গিয়েছে। 5 থেকে 4 হচ্ছে, এই ঘটনা কয়বার হচ্ছে 3 বার, তাহলে তার উপরে কিউব করবে, ইনটু 25 লিটার দুধ ছিল কোন, সেখানে কত হবে, তবেই অ্যান্সার কিন্তু চলে আসবে। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আমরা দিয়ে দিই, তোমরা এটাকে স্থানান্তর দিয়ে রাখতে হবে। প্রথমের অঙ্কটা এবং এই অঙ্কটা, প্রত্যেকটি অঙ্ক আমি এমন অঙ্ক নিয়েছি যেগুলো এক্সামে বারবার আসে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, এটা একটা মিশ্রণের কোশ্চেন, এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটাও এক্সামে বারবার আসে। 300 টাকা প্রতি কেজি, আচ্ছা 300 টাকা প্রতি কেজি কিলো ধরে আসাম চা কত অনুপাতে 400 টাকা প্রতি কেজি, ঠিক আছে, দার্জিলিং চায়ের সাথে মিশ্রিত করলে সেই চা 408 টাকা বিক্রি হচ্ছে। 408 টাকা বিক্রি হওয়ার পর সেখানে আবার বলেছে প্রতি কিলো বিক্রি করে 20% লাভ আছে। এই জায়গাটা বসো, 300 টাকা কেজি আসাম চা আছে, দার্জিলিং চা আছে 400 টাকা কেজি, এদের দুজনকে মিক্সচার যদি করা হয়, আমরা কি জানি মিক্সচার করলে সেটা কি হয় সবসময় 300 হয়েছে এখানে, আর এখানে রয়েছে 400, এটা রয়েছে আসাম চা, এটা রয়েছে দার্জিলিং চা। তাহলে আসাম চা এবং দার্জিলিং চা যখন আমি মিশ্রণ করব, তাদের মিশ্রণটা নিশ্চয়ই কি হবে, এই দুটোর মাঝে থাকবে। কিন্তু দেখো বলেছে 408 টাকা, তাহলে মিশ্রণ কি মাঝে থাকছে, 400 থেকে বড় হচ্ছে। কেন বড় হচ্ছে, অঙ্কে বলেছে সেটা বিক্রি করছে 408 টাকায়, 408 টাকায় বিক্রি করে 20% লাভ আছে, তাহলে আমি তার ক্রয় মূল্য বের করবো, এটা বিক্রয় মূল্য দেওয়া আছে। তার মানে বলতে পারো 20% লাভ মানে যেটা 120 টাকা বিক্রি করছে সেটার অ্যাকচুয়াল ক্রয় মূল্য কত, সেটার ক্রয় মূল্য কত টাকা, 100 টাকা। জাস্ট এবার অঙ্কটা সলভ করো। 120 টাকা বিক্রি হচ্ছে, তার ক্রয় মূল্য কত 100 টাকা, তাহলে 408 টাকার যে জিনিসটা বিক্রি হচ্ছে তার মূল্য কি হবে, অবশ্যই বেশি হবে। তাহলে 408 বাই কত হচ্ছে 120 ইনটু কত হচ্ছে 100, তাহলে তুমি কাটো, এখানে 0 0 কাটো, এটাকে করো 12 দিয়ে করো, 3 বার কত হয় 36, 36 থেকে 40 পুরো থেকে হচ্ছে 4 48, 4 বার 48, তাহলে কত 340 টাকা। তাহলে যে মিশ্রিত চা হলো তার ক্রয় মূল্য কত টাকা, 340 টাকা। বাস এইটুকু সলভ করলেই হবে। তাহলে অঙ্কটাকে কি বুঝতে হবে তোমাকে, যখনই বলবে বিক্রয় করে এত পার্সেন্ট লাভ আছে বা এত পার্সেন্ট ক্ষতি আছে, তুমি সেখান থেকে ক্রয় মূল্যে আসবে। কারণ মিশ্রণটা যে আমি করবো আলটিমেটলি সেটা ক্রয় মূল্যের উপর মিশ্রণ হবে, বিক্রয় মূল্যের উপর নয়। তাহলে এবার পার্থক্য বের করতে হয়। এদিকে পার্থক্য বলবো 300 থেকে 340 কত আসলো পার্থক্য 40, 400 থেকে 340 কত আসলো 60, এটা অনুপাত, এটা কিসের অনুপাত বেরোবে, পরিমাণের অনুপাত বেরোবে। অঙ্কে সেটাই চেয়েছে কি অনুপাতে মিশ্রিত হবে, তাহলে তুমি 0 0 কাটো, এটা 3 দুগুণে 6 2 দুগুণে 4, তাহলে অনুপাত কত 3:2 অনুপাতে মিশ্রণ করলে তার দাম 340 টাকা হবে, আর সেটা 20% লাভে বিক্রি করলে 408 টাকা হবে। মিশ্রণের এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় তোমরা বারবার পাবে, তার মানে অপশন বি ইজ দ্য রাইট আনসার। প্রত্যেকটি কোশ্চেন তোমরা দেখবে পরীক্ষায় আসার মতো, যদি পেন পেপার না নিয়ে থাকো তাহলে অবশ্যই স্ক্রিনশট করে নেবে, কারণ প্রত্যেকটি কোশ্চেন এক্সামে তোমরা পাবে এই ধরনের কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, এ এর আয় বি এর আয়ের থেকে 45% বেশি, আবার সি এ এবং বি এর আয়ের যোগফলের থেকে 60% কম, ডি এর আয় সি এর থেকে 20% বেশি। যদি বি এবং ডি এর আয়ের মধ্যে 13,200 টাকা পার্থক্য হয়, তাহলে সি এর আয় কত হবে? খুব গুরুত্বপূর্ণ অঙ্ক পরীক্ষায় আসার মতো। এই টাইপের অঙ্ক পরীক্ষায় গিয়ে দু একটা পেয়ে গেলেই অবস্থা খারাপ হয়ে যাবে, যে কোথা থেকে কোথায় যাবো কি করবো। তুমি ঠান্ডা মাথায় আগে এবিসিডি লিখে নাও, এ বি সি ডি,
এই 4 জন রয়েছে। যা যা বলেছে সেম টু সেম তুমি বসাও। প্রথমে বলেছে এ এর আয় বি এর আয়ের থেকে 45% বেশি, তাহলে আমি ধরি যে বি হচ্ছে 100 টাকা আয় করে, কারণ বি এর থেকে এ আয় 45% বেশি, তাহলে বি কে 100 ধরলাম। তো 45% বেশি মানে এ কত টাকা আয় করছে? 145 টাকা, তবেই না 45% বেশি হলো। তো এবার সি এর কাছে আসো। সি কি বলছে? সি এর আয় এ এবং বি এর আয়ের যোগফলের থেকে 60% কম। এ এবং বি এর আয়ের যোগফলের থেকে 60% কম কার আয়? সি এর আয়। তাহলে আমি বলতে পারি এ আর বি যদি যোগ করি 145 আর 100, তাহলে কত? 245। তার মানে এ আর বি কত হচ্ছে? 245 টাকা ইনকাম করছে। এবার দেখো 245 টাকা ইনকাম করছে, এটার থেকে 60% কম। এই আয়ের 60% কম, 60% কম মানে কত? 40%। তাহলে 100 টাকা ইনকাম হলে তাদের সি কয় টাকা? 40 টাকা। এ আর বি যদি 100 টাকা ইনকাম করে তাহলে 60% কম মানে সি 40 টাকা ইনকাম করে, তাহলে এ বি ইনকাম করে 245 টাকা। এবার করো কাটাকাটি, শূন্য কাটো, 2 দুগুণ 4, 5 দুগুণ 10, 5 দিয়ে এটা কাটো, 4 5 20, 5 9 45, তাহলে 55 দুগুণ ঠিক। তার মানে বলতে পারি সি কত টাকা ইনকাম করে? 98 টাকা। এবার রয়েছে ডি এর, এখানে আসো। ডি সি এর থেকে 20% বেশি ইনকাম করে। সি এর থেকে 20% বেশি ইনকাম করে ডি, তাহলে 20% বেশি মানে কি? এটা ছিল কার? সি এর। এবার ডি এরটা বের করো। 20% বেশি মানে কি? সি যদি 100 টাকা করে সে করবে 120 টাকা, তাহলে সি তো করে 98 টাকা, সেটা কত হবে? বাস করো, তাহলে 0 0 কাটো, এদিকে হচ্ছে 6, এদিকে হচ্ছে কত? 5। তাহলে আর এটা কাটাকাটি যায় না, তো তুমি এখানে জাস্ট ভাগটা করে নাও। তাহলে উপরে হচ্ছে 6 8 48, 8 হাতে হচ্ছে 4, 6 9 54, 4 কত হচ্ছে? 58। এটাকে ভাগ করবো কত দিয়ে? 5 দিয়ে। 5 কে 5 নামলো কত? 8, 5 কে 5 নামছে হচ্ছে 3, 8 5 6। তাহলে 5 7 হচ্ছে কত আমাদের? 35, নামছে হচ্ছে 3.09, 5 6 30, তার মানে 117.76 টাকা। এটা আসলে 117.76 টাকা। এই জায়গাটা একটুখানি যা বুঝবে তাহলে অঙ্কটা হয়ে যাবে। ক্যালকুলেশনটা একটু বড় হবে, সেটা কোনো বিষয় নেই। তো অঙ্কটা তুমি জাস্ট বোঝো যে কিভাবে হবে। এই প্রসেসে অঙ্কে যা বলেছে তাই তুমি করো, দেখবে অঙ্ক সেম টু সেম মিলে যাবে। এবার বোঝো কি বলেছে। বি এবং ডি এর আয়ের মধ্যে পার্থক্য, তাহলে বি কত টাকা ইনকাম করে? দেখো বি ইনকাম করে আমাদের 100 টাকা, ডি ইনকাম করে 117.6 টাকা। পার্থক্য মানে কত? বিয়োগ করে দেবো, তার মানে তাদের মধ্যে পার্থক্য 17.6 টাকা। এটাই অঙ্কে বলেছে 13,200 টাকা। তারপর কি বলেছে অঙ্কে? বলো সি এর আয় কত? এবার বোঝো বি 100 টাকা ইনকাম করছে, ডি করছে 117.6 টাকা। কত টাকা বেশি? 17.6। এটা যাদের পার্থক্য, এই পার্থক্য মানে 13,220 টাকা। তাহলে 98, 98 টাকার ভ্যালু কত? 98 টাকার ভ্যালু অবশ্যই বেশি হবে। তাহলে 98 বাই কত? 17, দশমিকটা এক পয়েন্টে দিচ্ছি, তার উপরে কত হবে? 10 হবে, ইনটু কত আছে? 13,200। এবার তুমি কাটাকাটি করো, 13,200 আছে, তো এটা 2 দিয়ে করাটা হচ্ছে 49, এটা 8 গুণ 16, 8 গুণ 16। এইবার তুমি যদি দেখো এই জায়গাতে এটা 11 দিয়ে আই থিংক যাবে, 11 দিয়ে যাবে, 8 11 কত? 88। আর এইদিকে হচ্ছে 11 11 গুণ 5। এবার এটা 4 গুণ 8 আর 3 4 12, তাহলে এটা করলে হচ্ছে আমাদের 150। এইবার দেখো এটি গুণ করে দাও তুমি, 49 10 আর কত আছে? 150। তাহলে এদিকে হচ্ছে 49 আর হচ্ছে 15, 5 9 45, 5 হাতে 4, 4 5 20 আর হচ্ছে 29, 29 4 33, 3 হাতে 3, 4 7 3, মানে আসছে আমাদের 7 3 5 2 0। এই টাকাটা হচ্ছে। তো
73,500 টাকা। 73,500 মানে অপশন সি ইজ দ্য রাইট আনসার। এইটুকু ক্যালকুলেশন এই অঙ্কে তোমাকে করতে হবে যে তাহলে সি এর ইনকাম কত, বা তাহলে সি এর আয় কত। সি এর আয় হচ্ছে 73,500 টাকা। জাস্ট এইভাবে এই দুটো জিনিস বের করবে, বের করার পর তোমার পার্থক্য যা হবে সেই কাটাকাটিটা করবে, অঙ্ক কিন্তু মিলে যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা করতে পারবে। পরীক্ষায় আসার মধ্যে 100% গ্যারান্টি আছে যে এই টাইপের অঙ্ক তুমি পরীক্ষায় পাবে। আর 4টা ক্যারেক্টার দেওয়া আছে, জেনারেলি 2-3টে ক্যারেক্টার দেয়, 4টা দেয় না। তুমি এই অঙ্ক পারলে এই টাইপের যে কোনো অঙ্ক অনায়াসে জাস্ট তুমি বেরিয়ে দেবে। নেক্সট কি বলছে দেখো, বিরতি সহ একটা ট্রেনের গতিবেগ 75 কিলোমিটার আছে। বিরতি সহ 75 কিলোমিটার, কিন্তু বিরতি বাদে গতিবেগ হচ্ছে 90 কিলোমিটার। তার মানে ট্রেনটি যদি সাধারণ বেগে যায়, এটা তার কি সাধারণ বেগ, এটা সাধারণ বেগ, আর এটা কি বিরতি নিয়ে বেগ। এবার অঙ্কে বোঝো তো ট্রেন প্রতি ঘন্টায় কত মিনিট থামে। এইটা করার জন্য আমরা জানি গতিবেগের সাথে সময়ের কি সম্পর্ক হয়, সরল সম্পর্ক হয়। গতিবেগ যদি বাড়ে, ব্যস্ত সম্পর্ক, সরি, গতিবেগ যদি বাড়ে সময় কি থাকবে কম, আবার সময় যদি বেশি থাকে গতিবেগ আমার কি দিতে হবে, কম দিতে হবে। তো সেই ক্ষেত্রে দেখো আমি অঙ্কটা বেসিক ধরে করবো। বেসিক আছে কত, 90 কিলোমিটার প্রতি ঘন্টা, তার স্বাভাবিক। এবার পার্থক্য কত কিলোমিটার হচ্ছে বলো তো, 15 কিলোমিটার। স্বাভাবিক বেগে গেলে সে 15 কিলোমিটার প্রতি ঘন্টা বেশি যায়, আর যদি বিরতি নিয়ে যায় তাহলে সে 75 কিলোমিটার যাচ্ছে। পার্থক্য কত কিলোমিটার, 25 কিলোমিটার। এই পার্থক্যটা কোন গতিবেগের উপর নিচ্ছে, কম। তার মানে বলতে পারি 90 কিলোমিটার তার স্বাভাবিক বেগ, এর উপর 15 কিমি কি হচ্ছে, সে বিরতি নিচ্ছে বা স্পিড তার কমিয়ে দিচ্ছে। তাহলে 90 কিমি যদি 15 কিমি কমায় তাহলে সময় কত, 60 মিনিটে কতটুকু কমবে। জাস্ট এইটুকু জায়গা বুঝলেই অঙ্ক হয়ে যাবে। 90 তার স্বাভাবিক বেগ, তার উপর কতটুকু কমেছে বিরতির জন্য, 15 কিমি কমে গিয়েছে। তাহলে 60 মিনিটে কত কমবে। এই 0 0 কাটো, 3 2 6, 3 3 3 5 15, 5 2 কত, 10 মিনিট। তার মানে সে কতটুকু বিরতি নিয়েছে, 10 মিনিট। এই জায়গাটুকু বুঝলেই অঙ্ক শেষ। 10 মিনিট মানে অপশন এ ইজ দ্য রাইট আনসার। খুব খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, আবার বলছি এই কোশ্চেনগুলো পরীক্ষায় বারবার আসে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, এ বি এর লাভের, আচ্ছা, এ 25% লাভে বি এর কাছে একটি মোবাইল বিক্রি করে এবং বি 10% প্রতিতে সি কে বিক্রি করেছে। যদি সি এর জন্য 5,625 টাকা দিয়ে থাকেন, তো এ এর ফোনের জন্য কত টাকা প্রদান করেছেন। আচ্ছা, ধরলাম এ কত টাকা দিয়ে কিনে, x টাকা দিয়ে কিনে। এ ক্রয় করে কত টাকা দিয়ে, x টাকা। এবার যা বলছি তাই করো। এ x টাকায় ক্রয় করলো, 25% লাভে বিক্রি করলো, তার মানে 100 টাকা জিনিস কয় টাকা বিক্রি করছে, 125 টাকা। এটা বি নিল। বি আবার সি কে বিক্রি করলো, সি কে বিক্রি করছে দেখো 10% প্রতিতে, তার মানে 100 টাকা জিনিস সি কে কয় টাকা বিক্রি করছে, 90 টাকা। আর এর জন্য সি বলেছে কত টাকা দিয়েছে, সি দিয়েছে 5,625 টাকা। এইটুকু সলভ করলে অঙ্ক হয়ে যাবে। তার মানে ধরলাম এ x টাকা দিয়ে কিনেছে, 25% লাভে বিক্রি দিয়েছে, বি আবার 10% প্রতিতে সি কে দিয়েছে, আর এটা সি নিয়েছে কত, 5,600 টাকা। তাহলে x এর মানটা বের করব। x এর মান বের করলে ভগ্নাংশ কি হবে, উঠে যায়। তাহলে উপরে 100, নিচে 125 ইনটু কত হচ্ছে, উপরে 100, নিচে কত, 90। আর এটা কি হলো, গুণ হলো 5 6 2 5। এবার তুমি কাটাকাটি করো, এখানে 25 দিয়ে করো, 4 হচ্ছে 100, 5 25 125, 0 0 কাটো, 5 2 কত হচ্ছে, 10। এবার এটা 9 দিয়ে যাবে, 5 6 11, আর 7 যাবে, 6 9 কত হয়, 54, 54 থেকে 2 9 2 18, 4 5 9 45। আচ্ছা 9 দিয়ে 5 5 9 45। তার মানে বলতে পারি এদিকে 4 2 কত, 8 ইনটু 625। তাহলে হচ্ছে 625। 5 আর 40 শূন্য হাতে 4, 8 2 16 4 20 শূন্য হাতে 2, 6টা 48 2 50। তার মানে এই কত টাকা দিয়ে ক্রয় করেছিল জিনিসটি, 5,000 টাকা দিয়ে। এই স্ট্রাকচারটা সাজাতে পারলেই অঙ্ক হয়ে যাবে। 5,000 মানে অপশন ডি ইজ রাইট অ্যানসার। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা ছিল, কারণ এ বি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের উপরে এই ধরনের কোশ্চেন আমরা বারবার পেয়ে যাই। স্ক্রিনশট করে নাও বা খাতায় টুকে নাও, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আজকে সিরিজে। নেক্সট বলেছে বিকেল 5টা 35 মিনিটে
একটি ঘড়ির দুটো কাঁটার মধ্যেকার কোণের পরিমাণটি নির্ণয় করো। 5:35 যখন বাজবে, ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে পার্থক্য বের করতে হবে। সাপোজ এটা ঘড়ি আছে, তো 5:35 মানে কি এখানে 5, এখানে 6, এখানে 7, তো ঘন্টার কাঁটা সাপোজ এখানে থাকলো আর মিনিটের কাঁটা এখানে থাকলো। তো এই কোণটাই বের করতে বলেছে আমাকে কত হবে, মাঝের কোণ। তাহলে তোমাকে এখানে জানতে হবে যে ক্যালেন্ডারে ক্লকের পুরো কনসেপ্ট তোমাকে জানতে হবে। যে কনসেপ্টগুলো আমি তোমাদের নেক্সট ক্লাস থেকেই হয়তো সম্ভবত শুরু করবো, বিশেষ কারণের জন্য আমি ক্লাসগুলো শুরু করছি না বেসিকে। নেক্সট ক্লাস বা 1-2 দিনের মধ্যে হাইলি আমি ক্লাসগুলো শুরু করবো প্রপার বেসিক থেকে, ক্যালেন্ডার ক্লক সমস্ত কিছু করাবো একটু সেট। জাস্ট তোমরা খালি ভিডিওগুলো পুরোটা দেখো, লাইক এবং কমেন্ট করো, এবং যদি ভিডিও নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। এখানে আমি কি করবো, একটা আওয়ার হ্যান্ড মানে ঘন্টার কাঁটা, আওয়ার হ্যান্ড আর একটা হচ্ছে মিনিট হ্যান্ড, এই দুটো একটু বুঝো। প্রথম কথা বোঝো, ঘড়িতে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? পুরোটা কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি হয়। তাহলে 12 থেকে 1 আসছে কত ডিগ্রি? এখানে 30, এখানে কত 30, তো 3 গেলে পুরো 90 ডিগ্রি হয় না? তার মানে ঘড়ি 1 ঘন্টায় ঘন্টার কাঁটা কত ডিগ্রি উৎপন্ন করে? 30 ডিগ্রি। তাহলে এখানে বলেছে 5 ঘন্টা, তাহলে 3-5 কত হচ্ছে? 150, হ্যাঁ 150 ডিগ্রি উৎপন্ন করবে। এটা কি ঘন্টার কাঁটার জন্য। এবার বোঝার চেষ্টা করো, 35 মিনিট আরো গিয়েছে না? 35 মিনিট ঘন্টার কাঁটা, বুঝলো? ঘন্টার কাঁটা 60 মিনিটে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 30 মিনিটে 30 ডিগ্রি। তাহলে 35 মিনিটে কত ডিগ্রি উৎপন্ন করবে? হাফ করবে, 17.5 ডিগ্রি করবে। তাহলে আরো জুড়ে যাও 17.5, তার মানে মোট করছে 5, 7, 6, 167.5 ডিগ্রি ঘন্টার কাঁটা উৎপন্ন করবে। যারা ক্লক করেছে তারা এগুলো রিলেট করতে হবে। এবার মিনিটের কাঁটা দেখো, মিনিটের কাঁটা 5 মিনিটে কত ডিগ্রি করছে? 30 ডিগ্রি। তাহলে 35 মিনিটে কত? 5 মিনিট সময়ে 30 ডিগ্রি উৎপন্ন করে। তাহলে 35 মিনিটে কত করবে? এদিকে 5 গুণ 7 গুণ, তাহলে এদিকে কত গুণ 7, তাহলে 210 ডিগ্রি। তাহলে এটা কত উৎপন্ন করবে? 210 ডিগ্রি। এবার অঙ্কে বলেছে পার্থক্য, তাহলে 210 এর থেকে তুমি বিয়োগ করে দাও 167.5, এটা 0.0 না, তাহলে এদিকে 5, হাতে আসছে 2, হাতে এখানে আসবে হচ্ছে 7, তার মানে 4 মিলে, কারণ 42.5 ডিগ্রি। পার্থক্য কত হবে? 42.5 ডিগ্রি, মানে হচ্ছে আমাদের অপশন এ ইজ দ্য রাইট আনসার। এই অঙ্কটা যারা নতুন আছে, তোমাদের ক্লকের একদম কনসেপ্ট নেই, তাদের একটু মনে হতে পারে কোথা থেকে কি করছে, একটু ভিডিওটি পজ করে ঠান্ডা মাথায় ব্যাপারটা ভাবো, পারবে। যদি না পারো কোনো চিন্তার কোনো কারণ নেই, আমি বেসিক ক্লাস যখন দেবো A to Z তোমাদের করাবো, ধরে দেবো। নেক্সট কোশ্চেন দেখো, 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে একটি ট্রেন একই দিকে 34 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গতিশীল অপর একটি ট্রেনকে 25 সেকেন্ডে অতিক্রম করে। উভয় ট্রেনের সম্মিলিত দৈর্ঘ্য কত? এবার তুমি বোঝো, একই দিকে যাচ্ছে ট্রেনটি, তার মানে এই ট্রেনটা এখানে, এই ট্রেনটা এখানে, তবেই না একটা পথ অতিক্রম করবে। তার মানে ট্রেন দুটো দুজনের ডিসটেন্সকেই কাভার করতে হবে। এবার বোঝো, প্রথমটির গতিবেগ কত? 70, পরেরটি কত? 34। একই দিকে যখন যায় তখন আপেক্ষিক বেগ কি হয়? বিয়োগ হয়। আপেক্ষিক বেগ বিয়োগ হয় 70 আর আরেকজনের কত? 34। তাহলে বিয়োগ করলে কত? 36 কিলোমিটার প্রতি ঘন্টা। 36 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে তাদের মধ্যেকার আপেক্ষিক বেগ বা তাদের মধ্যে গতিবেগের পার্থক্য। এবার তারা 25 সেকেন্ড অতিক্রম করে, তাহলে 36 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 25 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করছে সেটাই। তাহলে আমি 36 কিলোমিটারটাকে আমি মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে কত দিয়ে ভাগ করতে হবে? 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করো 18 দুগুণী 36, 5 দুগুণ কত? 10 আসবে। তাহলে 10 মিটার পার সেকেন্ড, এটা তার ট্রেনের সাধারণ গতিবেগের পার্থক্য। তাহলে গতিবেগ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, দূর সময় কত? 25, তার মানে বলতে পারি দূরত্ব কত? 250 মিটার বলতে পারি। ট্রেনের দৈর্ঘ্য তার মানে 250 মিটার। তার মানে দুটি ট্রেন যে রয়েছে তাদের গতিবেগ কত আছে? 70 আর 34 যদি হয় পার্থক্য বের করবো, বের করে গতিবেগ ইনটু টাইম করে দিলে ডিসটেন্স কত হবে? দুটো ট্রেন মিলিয়ে 250 মিটার। তার মানে 250 কোথায় আছে? অপশন বি ইজ দ্য রাইট আনসার। প্রত্যেকটি অঙ্ক কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন বলেছে পি এবং কিউ একসাথে একটি কাজ 6 দিনে সম্পন্ন করবে।
তার মানে p প্লাস q করছে 6 দিন। আবার বলছে যদি p একা আছে, p একা কাজটি কত দিনে করছে 18 দিন। তো বলছে তাহলে q কাজ শেষ করার জন্য প্রয়োজনীয় দিন সংখ্যা কত, তার মানে q কাজটি একা করতে হবে। তাহলে আমি এলসিএম বের করব। এটা এলসিএম কত 18, 3 6 18, 18 কে 18, তার মানে p একা কাজ করছে 1 ইউনিট আর p প্লাস q করছে কত ইউনিট 3 ইউনিট। তাহলে 3 ইউনিটের মধ্যে 1 ইউনিট করছে কে p, তাহলে বাকি 2 ইউনিট কে করছে q। এই জায়গাটা বুঝো, p একা 1 ইউনিট কাজ করছে কিন্তু p আর q মিলে 3 ইউনিট করছে, তাহলে বাকি 2 ইউনিট কাজ করছে q। এবার বলছে আমাকে q কত দিনে মোট কাজ করবে, মোট কাজ কতটুকু 18 ইউনিট বাই কত প্রতিদিন 2 ইউনিট করে, তার মানে 9 দিনে সে কাজটা সম্পূর্ণ করবে, 9 দিনে সে পুরো কাজটা শেষ করে ফেলবে। তার মানে অপশন ডি ইজ দা রাইট आंसर। এটা ইজি অঙ্ক ছিল, সময় কাজ থেকে। নেক্সট কোশ্চেন দেখো সরল অঙ্ক আছে। তো সরল অঙ্কটা তুমি এখানে শেষ থেকে করলে অঙ্কটা অনেক ইজি হবে। কি দেওয়া আছে 5 বাই কত আছে 4 যোগ 11 বাই কত আছে 4। এটাকে তুমি যদি করো তাহলে দেখো নিচে তো 4ই থাকবে, উপরে 5 আর 11 করলে কত 16, তাহলে 4 4 কত 4। তার মানে এই পুরোটা থেকে আমরা কি পাচ্ছি বলো, এই পুরো জিনিসটা থেকে আমি পাচ্ছি হচ্ছে 4। আশা করি এই জিনিসটা বুঝো, আমরা সুযোগ দিও। তাহলে 38 এর থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে এখানে 34, তার সাথে যোগ আছে কত 75, তাহলে 34 আর 75 যদি যোগ করে দাও তাহলে কত হচ্ছে 9 7 3 10 109। তাহলে এইটুকু জায়গা থেকে পাওয়া গেছে এখন 109, 109 এর সাথে বিয়োগ আছে 142, তাহলে 142 বিয়োগ করে দাও 109, তাহলে এখানে আসছে কত 9 10 11 12, হাতের এখানে আসবে 3, তার মানে আসছে কত 33। এবার এইটুকু জায়গা থেকে এখন কত 33 চলে আসছে, শেষে আছে 264, তার থেকে আমি বিয়োগ করে দেব 33, তার মানে 1 3 2 231 হচ্ছে রাইট आंसर। অঙ্কটা আমি সাজিয়ে প্রথম থেকে স্টেপ বাই স্টেপ করলাম না, পেছন থেকে ধরে শর্টকাটে করলাম, একটু ব্যাপারগুলো বুঝবে ঠিক হয়ে যাবে। তাহলে অ্যানসার কত হচ্ছে অপশন এ ইজ দ্য রাইট आंसर 231। আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি, 10টি করে কোশ্চেন রাখছি, কারণ বেশি লেন্দি হয়ে গেলে তোমাদের ভিডিও দেখার মানে পার্সেন্টেজটা কম হয়ে যাবে, সেই জন্য ভিডিওটি আমি বেশি লম্বা করছি না। নেক্সট ভিডিওতে আমি আবারও ঠিক রিজনিং অথবা ম্যাথের ভিডিও নিয়ে হাজির হব। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে যদি অবশ্যই নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে তুমি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে।